नमस्कार बंधुरा चले एलाम तुम्हारे सामने आरो एक भिडियो निये जे भिडियोए आमरा पढ़बो घोड़ार विवर्तन सम्पर्के। এই ঘোড়ার বিবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস 10 এর সিলেবাসের জন্য। এই অংশটা আমরা আজকে পড়ছি। নেক্সট ভিডিওতে আমরা ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের পার্থক্যটা দেখব। যে অংশে আমরা যেটা জানি তোমরা যে ভিডিওটার জন্য ওয়েট করে আছো সেই ভিডিওটা দেখব। তো আজকে চলো দেরি না করে শুরু করি। ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তনে আমরা দেখতে পাবো যে যুগগুলোর নাম। প্রথম যুগ ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন এবং প্লিস্টোসিন। অবশ্যই কিন্তু যুগগুলোর নামও ইম্পর্টেন্ট। যুগগুলোর নাম যেভাবে পড়বে ঘোড়ার নামও কিন্তু একইভাবে তোমায় মনে রাখতে হবে যে কোন যুগের কোন ঘোড়া। প্রথম এক নম্বর হচ্ছে ইওসিন যুগে ইওহিপ্পাস ঘোড়া। তারপর আমরা দেখতে পাবো অলিগোসিন যুগে মেসোহিপ্পাস ঘোড়া, মায়োসিন যুগে মেরিচিপ্পাস ঘোড়া, প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস এবং প্লিস্টোসিন যুগে ইকুয়াস। আমরা 5 প্রকারের ঘোড়া দেখতে পাবো, যেখানে ইকুয়াস কিন্তু আমাদের আধুনিক ঘোড়া। আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। তাহলে ইওসিন যুগে ইওহিপ্পাস, অলিগোসিন যুগে মেসোহিপ্পাস, মায়োসিন যুগে মেরিচিপ্পাস, প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস এবং প্লিস্টোসিন যুগে ইকুয়াস। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, প্রত্যেক স্টেজে মানে প্রত্যেক যুগ অনুযায়ী ঘোড়ার নাম পরিবর্তনের সাথে সাথে ঘোড়ার উচ্চতারও পরিবর্তন হচ্ছে। দেখো প্রথমে 30 সেন্টিমিটারের ঘোড়া ছিল, অনেকটা শিয়ালের মতো হাইটে। তারপর আসছে 60 সেন্টিমিটার, শিয়ালের থেকে একটু উঁচু হাইটের ঘোড়া। তারপর দেখতে পাচ্ছি আমরা 100 সেন্টিমিটারের ঘোড়া, তারপর দেখবো 120 এবং সবশেষে আধুনিক ঘোড়ার হাইট হচ্ছে 150 সেন্টিমিটার। দেখবে আর এমন তো হয় না, আমি প্রথম দিনই তোমাদের বলেছিলাম যে ইওহিপ্পাস ঘুমোতে গেল, পরের দিন ঘুম থেকে উঠে দেখলো ও ইকুয়াস হয়ে গেছে। এরকমটা হয় না। বন মানুষ ঘুমোতে গেল, পরের দিন সকালে সে মানুষ হয়ে উঠলো, হয় না। কেন? কারণ অভিব্যক্তি বা বিবর্তন বা এভলিউশন খুব ধীর প্রসেস, যেটা খুব ধীরে ধীরে হয়, যেটা একটা কি না মন্থর অথচ গতিশীল, অথচ ধারাবাহিক। যেমন মা সিরিয়াল অনেক দিন ধরে চলছে একটু একটু করে হচ্ছে কিন্তু চলছে, সেই রকম ধারাবাহিক প্রসেস। ঠিক আছে, অনেকটা মানে চলবে, এগোবে, কিন্তু খুব ধীর গতিতে এগোবে। অনেক বছর পর, প্রায় লক্ষ বছর পর বা 1000 বছর পর, ঠিক আছে, আমরা ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পরিবর্তন দেখতে পাবো। আর সেই ক্ষুদ্র পরিবর্তনগুলো ইওহিপ্পাসে যেটা দেখতে পাবো, তারপর মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। কিন্তু তুমি যদি একবারে প্রথমে ইওহিপ্পাস আর তারপর ইকুয়াস দেখো, তাহলে তুমি একটা হিউজ ডিফারেন্স দেখতে পাবে, যে ডিফারেন্সটাকে আমরা বলছি এভলিউশন বা অভিব্যক্তি। ঠিক আছে, তো এই ধাপগুলো দেখলাম। এবার দেখো আরো দেখবো এই যে দ্রুত গতি, ঘোড়ার যে দ্রুত গতি, এই দ্রুত গতির জন্য কিন্তু এর উচ্চতা বৃদ্ধি হয়েছে। মানে যাতে ঘোড়া দ্রুত গতিতে দৌড়তে পারে, সেই দৌড়তে পারার জন্যই কিন্তু ওর হাইটটা আস্তে আস্তে প্রত্যেক যুগ ওয়াইজ ইনক্রিজ করেছে। আচ্ছা, তারপর দেখো আমরা দেখতে পাবো পায়ের গঠন। পায়ের গঠনেও কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথমে একদম আমরা যদি দেখি ইওসিন যুগের ঘোড়া, একদম এটা উপর থেকে নিচ হয়ে গেছে, নিচ থেকে উপর উল্টো সিকোয়েন্স হয়েছে। এই যেটা এটা ইওসিন যুগ, ইওসিন যুগের ইওহিপ্পাসের কথা বলছি। এর 4টে আঙুল ছিল পায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 4টে আঙুল ছিল। দেখো 1 2 3 4, 4টে আঙুল ছিল, কোনো আঙুলই শক্তপোক্ত ছিল না। পরবর্তী স্টেজে আমরা যখন ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাসে যাচ্ছি, নিচের থেকে উপরে, এখানে উপর থেকে নিচ, এখানে নিচ থেকে উপরে আছে কিন্তু সিকোয়েন্সটা। ইওহিপ্পাসের পর মেসোহিপ্পাসে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি মেসোহিপ্পাসের একটা আঙুল কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে। একটা আঙুল লুপ্ত হয়ে গিয়ে 3টে আঙুল থাকছে। 3টে আঙুলের মধ্যে মাঝের আঙুলটা অল্প শক্ত এবং সাইডের আঙুলগুলো তুলনামূলক কমজোরি। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে না মাঝখানের আঙুলটা বেশি শক্তপোক্ত হচ্ছে। তার পরবর্তী স্টেজ দেখো, তার পরবর্তী মেরিচিপ্পাস। মেরিচিপ্পাস যার হাইট হচ্ছে 100 সেন্টিমিটার, যার উচ্চতা, সেখানে দেখো দেখতে পাচ্ছি 2টো আঙুল আর মাঝের আঙুলটা খুবই শক্ত। মাঝের আঙুলটা খুবই শক্ত, যেটা আস্তে আস্তে শক্ত পায়ে পরিণত হচ্ছে, আর বাকি আঙুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখো খেয়াল করে এই জায়গাটা খেয়াল করো, দেখো এই আঙুল দুটো ছোট হয়ে গেছে আর মাঝের পাটা শক্তপোক্ত বা চৌকো শেপের আসছে। তারপর চলে আসবো উপরের স্টেজ কে না প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাসে দেখো আঙুল নেই, আঙুল লুপ্ত হয়ে গেছে, শুধু একটাই আঙুল আছে যেটা পায়ে পরিণত হয়েছে, কিন্তু পাটা কমজোরি, কিন্তু কোনো আঙুল কিন্তু নেই। এই যে প্লায়োহিপ্পাস ঘোড়া না, এই প্লায়োহিপ্পাস ঘোড়া কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই। দেখবে দীঘা পুরী গেলে বা আমরা যখন কোনো মরুভূমি এলাকায় যাই, মরুভূমি না সমুদ্রের ধারে যাই, তখন কিন্তু আমরা দেখতে পাবো কিছু ছোট ছোট ঘোড়া, যেগুলোকে আমরা খচ্চর বলে থাকি। আসলে কিন্তু এই খচ্চর হচ্ছে প্লায়োহিপ্পাস ঘোড়া। এই প্লায়োহিপ্পাস ঘোড়ার চেঞ্জ হয়ে
যেটা ইকুয়াসে পরিণত হচ্ছে, ইকুয়াস যেটা নতুন বা আধুনিক ঘোড়া। এবার প্রশ্ন হলো তাহলে এরা কেন বিলুপ্ত হয়নি? সবাই কি বিলুপ্ত হয়ে যায়? বন মানুষ কি সবাই বিলুপ্ত হয়ে গেছে? কিছু রয়েছে যাদের অভিযোজনটা স্টপ হয়ে গেছে, যারা আর কোনোদিন ঘোড়ায় পরিবর্তন হবে না, তারা থেকে গেছে। আবার ঘোড়ার পরিবর্তন হবে কখন? যখন ঘোড়ার মধ্যে আবার ছোট ছোট অভিযোজন আসবে, কিছু যুগ পরে আমরা আবার নতুন ধরনের ঘোড়া দেখতে পেতে পারি, ঠিক আছে? কারণ অভিযোজন প্রসেসটা চলছে। ওকে, তাহলে দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি না, ইওসিন যুগে ইওহিপ্পাস, অলিগোসিন যুগে মেসোহিপ্পাস, মায়োসিন যুগে মেরিচিপ্পাস, প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস, প্লিস্টোসিন যুগে ইকুয়াস। প্রত্যেকটা যুগ প্রত্যেকটা ধরনের ঘোড়া দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি তাদের উচ্চতার চেঞ্জ হয়েছে এবং পায়ের গঠনেরও পরিবর্তন হয়েছে। লাস্ট স্টেজ মানে ইকুয়াস, ইকুয়াস ঘোড়াটাকে দেখো, যার হাইট 150 সেন্টিমিটার। এই 150 সেন্টিমিটারের ঘোড়ার পাটা দেখো, আমি বারবার বলছি সিকোয়েন্স কিন্তু এখানে উপর থেকে নিচ, এখানে আমরা নিচ থেকে উপরে দেখব। এই যে 150 সেন্টিমিটারের ঘোড়া, যার পাটা দেখো খুরযুক্ত, খুরযুক্ত মানে প্রত্যেকটা আঙুল লুপ্ত হয়ে গেছে এবং মাঝের পাটা যেটা খুব শক্ত এবং খুরযুক্ত পায়ে পরিণত হয়েছে, যার ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে? তাহলে এক ঝলক আমরা যদি ঘোড়ার বিবর্তনের ধাপগুলো দেখি যে কি কি পরিবর্তন ঘোড়ার মধ্যে এসছে যুগ ওয়াইজ, তাহলে প্রথম দেখো পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে, পায়ের আঙুলের সংখ্যা কমে গেছে। দ্বিতীয়, পায়ে 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পেয়েছে। পায়ের যে 3 নম্বর আঙুল মানে যেটা মাঝখানের আঙুল, যেটা পায়ে পরিণত হয়েছে, সেটা দৈর্ঘ্য আর প্রস্থে বৃদ্ধি পেয়েছে। শক্ত ভূমিতে দৌড়াবার জন্য খুঁড় এসছে, খুঁড় এসছে, শক্ত ভূমিতে দৌড়াবার জন্য ঘোড়ার পায়ে খুঁড়ের আবির্ভাব হয়েছে। এবং পেশক ও পুরুপেশক ক্রাউনের আয়তন বৃদ্ধি। এবার পেশক ও পুরুপেশক, ক্রাউন বলতে আমরা কি বুঝবো? পেশক মানে হচ্ছে দাঁত, দাঁত, পেশক এবং পুরুপেশক। আমরা জানি মোলার আর প্রিমোলার দাঁতকে বাংলায় পেশক আর পুরুপেশক বলে। এই দাঁতগুলোর মধ্যে কি হয়েছে? ক্রাউনের আয়তন বৃদ্ধি পেয়েছে, মানে সিমেন্ট বিশিষ্ট দাঁত আর নেই, মাঝখানে ধাপ এসছে এবং সেই ক্রাউনটা চওড়া হয়েছে, আয়তনে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের ডিটেল ঘোড়ার বিবর্তনের একটা চার্ট। এর সাথে আজকের ভিডিওয়ে আমরা শুধু করব লিভিং ফসিলস, তারপর বাকি অংশটা আমরা নেক্সট ভিডিওর জন্য তোলা রাখবো। তো দেখো, লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কাকে বলে? লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কি? জীবন্ত জীবাশ্ম কথাটার মধ্যেই আমরা দেখো বুঝতে পারছি, নামের মধ্যেই নিহিত রয়েছে এর মানে। জীবন্ত মানে লিভিং মানে বেঁচে আছে, জীবাশ্ম মানে ফসিল আমরা জানি, তাই এটার নাম কি? লিভিং ফসিল। বলছে যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান, তাদের আমরা জীবন্ত জীবাশ্ম বলে থাকবো। উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। উদাহরণ কি? পেরিপেটাস আর প্লটিপাস, এই নাম দুটো কিন্তু মনে রাখবে, পেরিপেটাস আর প্লটিপাস। দেখো বলছে যেসব জীব, জীব মানে লিভিং অর্গানিজমস বা লিভিং বিংস, যারা সুদূর অতীতে মানে খুব প্রিমিটিভ, অনেক প্রাচীনকালে জন্মেছে পৃথিবীতে, আর যেরকম এসছে কোনো রকম অভিযোজন হয়নি, যেরকম ছিল আজও টিল ডেট বর্তমানেও অ্যাজ ইট ইজ রয়েছে, কোনো রকম পরিবর্তন ছাড়াই, তাদেরকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। উদাহরণ কি? পেরিপেটাস আর প্লটিপাস। আশা করি তোমরা আজকের ভিডিও ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো ঘোড়ার বিবর্তন এবং জীবন্ত জীবাশ্ম সম্পর্কে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই রকমভাবেই আমাদের সাপোর্ট করে যাও এবং সঙ্গে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।